প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। জাহানারা আলমকে হয়রানি, মঞ্জুরুল ইসলামকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। পাকিস্তান সিরিজে সালাউদ্দিন সাকিবকে স্কোয়াডে দেখছেন না, ক্রিকেটারদের বাড়াতে হবে মানসিক দক্ষতা। আইসিসির সঙ্গে বিসিবির বর্তমান সম্পর্কটা খুব বেশি ভালো না, 19-20 হলেই আসতে পারে নিষেধাজ্ঞা। বিসিএল দিয়েই হবে পাকিস্তান সিরিজের প্রস্তুতি। বগুড়ায় সোমবার নর্থ জোন ও ইস্ট জোন মুখোমুখি। খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় আনতে চায় সরকার। স্কুল স্পোর্টসে গুরুত্ব দেয়া দিতে চায় সরকার। জাতীয় দলের নারী ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির দায়ে নারী দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। রোববার এক জরুরি বোর্ড সভায় নেওয়া হয় এমন সিদ্ধান্ত। এছাড়াও জাতীয় দলের প্রধান নির্বাচক ইস্যুতে দীর্ঘ সময় আলোচনা হয় সভায়। বিস্তারিত রেদওয়ান শাওনের প্রতিবেদনে। বিসিবির কাছে অবশেষে ইনসাফ পেলেন জাতীয় দলের নারী ক্রিকেটার জাহানারা আলম। নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে নিয়ে জাহানারার গুরুতর অভিযোগের সত্যতা পেয়েছে ক্রিকেট বোর্ড। রোববার জরুরি বোর্ড সভায় মঞ্জুরুলকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ। নতুন সরকার শপথ নেওয়ার পর বিসিবির প্রথম জরুরি বোর্ড সভা। দেশের বাইরে বোর্ড প্রেসিডেন্ট, তাই সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন বোর্ডের অধিকাংশ পরিচালক। তবে এদিন সশরীরে বিসিবিতে এসেছেন 3 পরিচালক খালেদ মাসুদ পাইলট, আহসান ইকবাল এবং এম নাজমুল ইসলাম। প্রধান 4 এজেন্ডা নিয়ে প্রায় 2 ঘন্টার বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রোববার বিসিবির এই বোর্ড সভায় আলোচ্য 4 এজেন্ডা ছিল নারী বিপিএল, জাতীয় দলের নির্বাচক প্যানেল, জাহানারা আলম ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো এবং এফটিপি অনুযায়ী বিসিবির মিডিয়া স্বত্ব বিক্রি, যেখানে নির্বাচক ইস্যুতে কিছুটা দোলাচলে দেশের ক্রিকেট বোর্ড। সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে দেয়া হবে প্রধান নির্বাচকের চেয়ার। তবে পরবর্তীতে আরও কিছুদিন বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকেই দায়িত্ব দিতে সম্মতি দেয় বোর্ডের সদস্যরা। সূত্র জানায় আরও 1 মাস দায়িত্ব চালিয়ে যেতে আপত্তি নেই গাজী আশরাফের। এদিকে সাবেক ক্রিকেটার মঞ্জুরুল আলমের বিরুদ্ধে একটি সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ আনেন নারী ক্রিকেট তারকা জাহানারা আলম। জাহানারার এমন অভিযোগের পর একটি স্বাধীন তদন্ত কমিটি বানায় বিসিবি। তদন্তে জাহানারার করা 4টি নির্দিষ্ট অভিযোগের 2টিতে মঞ্জুরুল ইসলামের সম্পৃক্ত থাকার প্রমাণ পায় তদন্ত কমিটি। এরপরই রোববার এই সাবেক ক্রিকেটার ও নারী দলের ম্যানেজারকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। বাস্তবতা মেনেই পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে সাকিব আল হাসানকে স্কোয়াডে দেখছেন না সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে তার জন্য গোটা টিম ম্যানেজমেন্ট অপেক্ষায়। কঠিন সমীকরণ থাকলেও 2027 বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, বিশ্বাস সালাউদ্দিনের। ক্রিকেটারদের মানসিক দক্ষতা বাড়াতে এইজ লেভেলে দিলেন সাইকোলজিস্ট নিয়োগের পরামর্শ। সাকিব আল হাসান মানুষটি তো এমন, লাল সবুজের ক্রিকেটে সবসময় থাকেন আলোচনায়। সেটি কখনো পারফরমেন্স, কখনো অন্য কারণ। টাইগার জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন 2024-এ, তবুও সাকিব প্রতিদিনই দেশের ক্রিকেটে টক অব দ্য টাউন। সরকারের পালা বদলে আবারও স্পটলাইটে সাকিব। বয়স হয়েছে কিন্তু ধার কমেনি। সাকিব নিজেও চান দেশের মাটিতে ম্যাচ খেলে ক্রিকেটকে গুড বাই বলতে। সরকারের কাছ থেকেও মিলেছে গ্রিন সিগন্যাল। তাই তো ফের আলোচনায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেই কি ফিরছেন মিস্টার 75? পাকিস্তান সিরিজ পর্যন্ত টাইগারদের হেড কোচ থাকছেন গাজী আশরাফ হোসেন লিপু। দল ঘোষণা চলতি মাসেই। তবে বাস্তবতা বলে পাকিস্তান সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা ক্ষীণ নেই বললেই চলে। তবে ভবিষ্যতের ভাবনায় টিম ম্যানেজমেন্ট ঠিকই তার অপেক্ষায়। সবাই চাবে সাকিব যেন টিমে খেলে, কারণ সে
বিগত বছরগুলোতে যেভাবে পারফর্ম করেছে, যেভাবে আসলে দেশের নাম উজ্জ্বল করেছে, সেটা আসলে যে কোনো কোচ চাবে, যে কোনো টিমমেট চাবে, যে কোনো প্লেয়ারই চাবে, অফিসিয়ালরাও চাবে। ডিপেন্ড করে তার আসলে ফিটনেস লেভেলটা কীরকম হবে। তারপরে আমি মনে করি যে আগে দেশে তার সব কিছু ঝামেলা শেষ করে যদি দেশে আসতে পারে, সেটা দেশের ক্রিকেটের জন্য ভালো হবে, সব দিক দিয়ে বলবো ভালো হবে। এটা আমার মনে হয় সবাই চাইবে। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে টাইগার আছে ১০ নম্বরে। এখান থেকে ২০২৭ বিশ্বকাপ খেলতে হলে পাড়ি দিতে হবে বন্ধুর পথ। তবে সেই বিশ্বাসটা রাখছেন সিনিয়র সহকারী কোচ। যদি আমরা বিশ্বাসী না করি তাহলে তার খেলা দরকার নেই আমার মনে হয়, কারণ আমরা বিশ্বাস করি বলে আমরা এখানে আশা করি যে ওয়ানডে তো আমরা সরাসরি খেলবো এবং নিজেদের যেহেতু হোম গ্রাউন্ডে অনেক বেশি খেলা আছে, ওয়ানডে ফরম্যাটের অনেকগুলো খেলা আছে, তো এই সিরিজগুলো আমরা যদি ভালোভাবে জিততে পারি, বাইরে যদি আমরা কিছু সিরিজ জিততে পারি, তাহলে আমার মনে হয় আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। প্রযুক্তির যুগে নানা সময় নেতিবাচক সমালোচনায় মানসিকভাবে ভেঙে পড়েন ক্রিকেটাররা, যার প্রভাব পড়ে ২২ গজে তাদের পারফরমেন্সে। এর থেকে উত্তরণের উপায় কি? ভালো খেললে আপনাকে মানুষ মাথায় তুলবে, খারাপ খেললে আপনাকে নামাবে, বাট এটাকে হ্যান্ডেল করার জন্যই কিন্তু এখানে আপনি বাংলাদেশের বেস্ট 15টা প্লেয়ার, কারণ আপনি ওই সমালোচনা হ্যান্ডেল করতে পারবেন বলে আপনি এখানে আসেন। বাট আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেটা হচ্ছে, যারা এইচ লেভেলে খেলে বা এইচপিতে খেলে, এই শিক্ষাটা যদি তারা আগে পেয়ে যেত না, তাদের আসলে এইখানে সেই সমস্যাটা হতো না। বাট আমার মনে হয় ছেলেরা শিখতেছে, এখন প্রেশার হ্যান্ডেল করা শিখে যাচ্ছে আস্তে আস্তে। এটা চামড়াটা যখন গন্ডারের মতো হয়ে যাবে, তখন তারা সব হ্যান্ডেল করে ফেলতে হবে। চলমান বিসিএলকে পাকিস্তান সিরিজের মোক্ষম প্রস্তুতি মানছেন সালাউদ্দিন। সিরিজ জিতে এগিয়ে থাকতে চান ওয়ানডে র্যাঙ্কিংয়ে। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। আইসিসির সঙ্গে বিসিবির বর্তমান সম্পর্কটা খুব বেশি ভালো না। বিশ্বকাপ বয়কট ইস্যুতে সম্পর্ক আগেই খারাপ হয়েছিল। এবার সরকারের পালা বদলে দেশের ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের গুঞ্জন, তাতেই বেঁকে বসতে পারে আইসিসি। একটু ১৯-২০ হলে আসতে পারে নিষেধাজ্ঞাও। বাংলায় একটা প্রবাদ আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। আইসিসির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সম্পর্কটাও এমনই, যেন বিসিবির পান থেকে চুন খসলেই রক্ত চক্ষু দেখাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যে কোনো দেশের ক্রীড়াঙ্গনেই রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব অস্বাভাবিক কিছু না। তবে ওই যে আইসিসির একটা নিয়ম আছে, বোর্ডের সরকারি হস্তক্ষেপ একেবারেই চলবে না। তার উপর আবার বিশ্বকাপ বয়কট ইস্যুতে আইসিসি আর বিসিবির সম্পর্কের ভিত নড়বড়ে। যদিও পারস্পরিক সমঝোতা হয়েছে, যে কোনো শাস্তি থেকেও বাংলাদেশ মুক্তি পেয়েছে, তবুও বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ দিচ্ছেন সতর্কবার্তা। সরকার বদলের সাথে সাথে হুট করে বোর্ডেও পালা বদল এলে তা হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্যই মহা ক্ষতিকর। আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। ক্ষমতায় আসার আগে বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেও গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলেছিলেন। তবে ফারুক মনে করেন, বিচক্ষণতার সাথেই যে কোনো সিদ্ধান্ত নেবেন আমিনুল। মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়, উনি একজন ফর্মার ক্যাপ্টেন, আমি বলেছি আগে। উনি আই এম শিওর উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি কিন্তু চিন্তা করবে যে একটা জিনিস যখন করবে কোনো সবচেয়ে ভালো হয়। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না, তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে, এটা আমি মনে করি। পজিশনে থেকে আপনি এক জিনিস যেটা চিন্তা করেন, তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়। আই এম শিওর উনি অনেক জিনিস চিন্তা করবে। আইসিসির যেই খড়গের ঠিক নিচেই আছে বাংলাদেশ, কোনো ভুলেই তাতে যেন কাটা না পড়তে হয়, সেই চেষ্টাতে এখন দেশের ক্রিকেট বোর্ড। তানজিম ঐশী, স্টার নিউজ। সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল। উদ্বোধনী দিনে বগুড়ায় মুখোমুখি হবে নর্থ জোন ও ইস্ট জোন। শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। এছাড়াও রাজশাহীতে আছে আরও একটি ম্যাচ। একই সময়ে সেখানে লড়বে সাউথ জোন ও সেন্ট্রাল জোন। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের তীক্ষ্ণ দৃষ্টি পরখ করে দেখছেন শান্ত তানজিদদের। সামনে বড় অ্যাসাইনমেন্ট, টাইগারদের ডেরায় ওডিআই সিরিজ খেলতে আসছে পাকিস্তান। টি-20 বিশ্বকাপ না খেললেও অবসরে থাকার সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের। কিছুদিন আগেই খেলেছেন অদম্য টি-20 কাপ। এবার 4 দল নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল। ওডিআই ফরম্যাটে বগুড়া ও রাজশাহীতে শুরু হচ্ছে টুর্নামেন্টটি।
প্রথম দিন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে নর্থ জোন ও ইস্ট জোন। ম্যাচের আগের দিন তপ্ত রোদে ঘাম ঝরিয়েছেন দুই দলের ক্রিকেটাররাই। গেল বিপিএলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। সেই দলের কোচ ছিলেন হান্নান সরকার। নর্থ জোনে আবারও সেই জুটি, এবারও ভালো কিছু করার আশা শান্তর। আমার মনে হয় খুব ভালো একটা ম্যাচই হবে, কম্পিটিটিভ ক্রিকেটই হবে। উইকেটটা ভালো, আমার মনে হয় স্পোর্টিং উইকেট। দুই দলের জন্যই সুবিধা থাকবে এবং ব্যাটিং বোলিংয়ের সুবিধা থাকবে। সো যে দলটা বেটার ক্রিকেট খেলবে অবশ্যই তারাই জিতবে। বাট আমার মনে হয় যে আমরা খুব ব্যালেন্স একটা সাইড, আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারলে আমার মনে হয় যে রেজাল্টটাও আমাদের দিকে আসবে। নর্থ জোনের অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলের, তুলনামূলক শক্তিশালী দল ধরা হচ্ছে এই দলটাকেই। তবে ইয়াসির আলী রাব্বি আত্মবিশ্বাসী তার দল নিয়েও। প্রথম ম্যাচেই জয় পাওয়ার আশা। দোনোটা ডিপার্টমেন্টই আল্লাহর মতে খুবই ভালো, খুবই ব্যালেন্স টিম আমাদের। ইভেন স্পিনারদের আপনি যদি দেখেন, নাইম আছে, নাসুম, দুজনই ন্যাশনাল টিমের সবসময় নিয়মিত প্লেয়ার। উপর থেকে আপনি যদি দেখেন ইমন, জাকির, অমিত, সৌরভ ভাই, আমি, পাটু, এদিকে সাইফুদ্দিন আছে, নাইমও ব্যাটিং করতে পারে। তো আমার কাছে মনে হয় যে ভাই আলহামদুলিল্লাহ আমাদের খুব ব্যালেন্সড একটা টিম। ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলবো ইনশাল্লাহ। 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলতে আগামী মাসেই বাংলাদেশে আসবে পাকিস্তান। তাই বিসিএল অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। পাকিস্তান সিরিজের প্রস্তুতি এই টুর্নামেন্ট দিয়েই সারতে চায় বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ না খেললেও সালমান আলী আগাদের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ, বগুড়া। এবার নারী ক্রিকেটের খবর। রাইজিং স্টার্স নারী এশিয়া কাপের খবর জানিয়ে দিতে চাই। মেঘা ফাইনালে ভারতের কাছে 46 রানে হেরেছে বাংলাদেশ। ভারতের দেয়া 135 রানের টার্গেটে 88 রান অল আউট হয় টাইগ্রেসরা। আসর জুড়ে আনবিটেন থাকা বাংলাদেশ নারী দল ফাইনালেও শুরুটা করে বেশ ভালো। 44 রানের মধ্যে 4 টপ অর্ডারকে ফিরিয়ে ভারতকে চাপে ফেলে বাংলাদেশ। ফাইমা খাতুনের 4 উইকেট শিকারে 134 রানে আটকে দেয় ভারতকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 12 রানে ইসমা তানজিমের উইকেট হারায় টাইগ্রেসরা। সুবিধা করতে পারেননি শারমিন সুলতানা, সাদিয়া আক্তার, লতা মণ্ডলরা। ইনিংসের সর্বোচ্চ 20 রান আসে শামিমা সুলতানার ব্যাট থেকে। পরদিকে আর কেউ দায়িত্ব না নিতে পারলে 88 রান অল আউট হয় বাংলাদেশ। 46 রানে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় ফাহিমা খাতুনের দলকে। ক্রীড়ার মান উন্নয়নে খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় আনতে চায় সরকার। ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এই কথা বলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৈঠকে জেলা ক্রীড়া সংস্থার সীমিত বাজেট, অকার্যকর স্টেডিয়াম, অবকাঠামো রক্ষণাবেক্ষণের অভাবসহ ক্রীড়াক্ষেত্রের প্রশাসনিক জটিলতার বিষয়গুলি স্থান পায়। সাংবাদিকরা জেলা পর্যায়ে বাজেট বৃদ্ধি ও গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব দেন, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় স্কুল ক্রীড়ায়। দায়িত্ব নেয়ার তৃতীয় কর্মদিবসেই ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে সরাসরি বৈঠকে বসলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। লক্ষ্য ক্রীড়াঙ্গনের সংকট চিহ্নিত করা আর সমাধানের পথ খোঁজা। বৈঠকে জেলা ক্রীড়া সংস্থার সীমিত বাজেট, অকার্যকর স্টেডিয়াম, অবকাঠামো সংরক্ষণের অভাবসহ ক্রীড়াক্ষেত্রে প্রশাসনিক জটিলতার বিষয়গুলি স্থান পায়। সাংবাদিকরা ক্রীড়া নীতিমালায় সংস্কারের প্রস্তাব দেন, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় স্কুল ক্রীড়া উন্নয়নে। আমাদের আগামী বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের 4র্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। অলিম্পিক স্বপ্ন বাস্তবায়নে ধাপে ধাপে এগিয়ে যেতে চান প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক সাফল্যের জন্য শুটিং, আর্চারি ও হকিকে অগ্রাধিকার দেওয়ার কথাও উঠে আসে বৈঠকে। 52টি ফেডারেশনের কার্যকারিতা মূল্যায়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করার পরামর্শ উঠে আসে এই আলোচনায়। যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। স্কুল পর্যায়ে ফুটবল, ক্রিকেটের পাশাপাশি আরও 3টি খেলা বাধ্যতামূলক করতে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। স্টেডিয়াম নিরাপত্তা, বিকেএসপির জবাবদিহিতা এবং ক্রীড়া প্রশাসনের সমন্বয়হীনতা দূর করার বিষয়েও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
আলোচনা ভালো হয়েছে, মানে আমার মনে হয় যে প্রায় সবগুলোই আমরা টাচ করেছি। ওনার উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয়। এগুলি আসলে খুবই সুন্দর চিন্তা ভাবনা, তবে কথা একটাই, সেটা হলো এগুলি কিন্তু বিদ্যমান। আমার ধারণা উনি সাফল্য দেখাবেন। সভা শেষে সাংবাদিকরা জানান, আলোচনায় উঠে আসা বিষয়গুলি কার্যকর করতে পারলে নতুন প্রাণ পাবে দেশের ক্রীড়াঙ্গন। দেশে এসেছেন নতুন সরকার, এসেছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী। সাবেক এই খেলোয়াড় বলছেন বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নের কথা, এবং সেজন্য তিনি তার কার্যক্রমের প্রথম অংশে রেখেছেন ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা। আর সেই সভা শেষে যে সমস্ত মতামত এসেছে, সেই মতামতগুলোকে এখন পর্যালোচনা, পর্যবেক্ষণ আর গবেষণার পর মাঠে ইমপ্লিমেন্ট করার কথা বলছেন নয়া ক্রীড়া প্রতিমন্ত্রী, এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তিনি পৌঁছে দিতে চান নতুন এক উচ্চতায়। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক ফুটবলের খবর। লা লিগায় রিয়াল মাদ্রিদকে ফুটবল শেখালো পুচকে ওসাসুনা। 25তম রাউন্ডের ম্যাচে রাউল গার্সিয়ার শেষ মুহূর্তের গোলে 15 বছর পর লস ব্লাঙ্কোদের হারালো তারা। সবে ক্লাব হারলেও সৌদি প্রো লিগে স্বপ্নিল এক রাত কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। CR7-এর জোড়া গোলে আল হাজেমকে হালি ব্যবধানে বিধ্বস্ত করেছে আল নাসর। তবে হেরেছে মেসির ইন্টার মায়ামি, আর EPL-এর নিউক্যাসেলকে 2-1 গোলে হারিয়ে আর্সেনালের আরও কাছে ম্যানচেস্টার সিটি। পাম্পলোনার এল সাদার অ্যারেনায় 1025 দর্শকের তখন মাঠ ছাড়ার অপেক্ষা। সেই 25-এই বাজিমাত রিয়ালকে স্তব্ধ করলেন 25 বছর বয়সী রাউল গার্সিয়া। আলাবা অ্যাসেন্সিওদের বোকা বানিয়ে তার এই গোল যেন হল অফ ফ্রেম। লাইন্সম্যানের অফসাইডের রক্তচক্ষু, VAR বদন্যতা, সব ছাপিয়ে সাক্কা 3টা পয়েন্ট। 1.5 দশক পর রিয়ালকে হারানো। এ তো গেল শেষের গল্প। মর্নিং শোজ দ্য ডে। জিতলেই বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান হবে 5। সেই চাপেই হয়তো নড়বড়ে টেবিল টপার রিয়াল। 38 মিনিটে পেনাল্টি, স্পট কিক থেকে আনতে বুদিমির লক্ষ্যভেদ, আর তাতেই লিড নিয়ে বিরতিতে ওসাসুনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে লস ব্লাঙ্কোস। তাতে খুব একটা ধার না থাকলেও ফল আসে 73 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলের সমতা। এর পরের গল্পটা তো আগেই বলা হয়েছে। ফলাফল 2011 সালের পর পুচকে ওসাসুনার কাছেই পা হরকানো। রিয়াল যা পারেনি তাই করে দেখিয়েছেন বুড়ো ঘোড়া ক্রিস্টিয়ানো। তার ভেলকিতে সৌদি প্রো লিগে আল নাসর এখন শীর্ষে। এ ম্যাচে CR7 করেছেন জোড়া গোল। 30 পেরিয়ে গোলের সংখ্যা 500, হাজার হতে বাকি আর মোটে 26টা। আল হাজেমের বিপক্ষে নাসর জিতেছে হালি গোলে। সঙ্গে প্রথমবারের মতো রোনালদোর হাতছানি প্রো লিগের শিরোপার। তবে পারেননি মেসি, পারেনি তার দল ইন্টার মায়ামি। ফলাফল হার দিয়েই শুরু হলো মৌসুম। কাগজে কলমে মেজর লিগ সকারের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ, লিও সনের লড়াই। তাতেই জয়টা হয়েছে সন হিউং-মিনেরই। ইনজুরি থেকে ফেরা মেসি পুরো সময় মাঠে থাকলেও ছিলেন নিজের ছায়া হয়ে, আর সন ছড়ি ঘুরিয়েছেন। MLS ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ 76,000 দর্শক ফিরেছে একপাক্ষিক লড়াই দেখে। তাতে লস এঞ্জেলস FC'র কাছে 3-0 গোলে হার ইন্টার মায়ামির। EPL-এ অবশ্য কোনো অঘটন হয়নি, যদিও ম্যানচেস্টার সিটির ভালোই পরীক্ষা নিয়েছে নিউক্যাসেল। ম্যাচ শেষে ইতিহাসে পেপ গার্দিওলার ঊর্ধ্বমুখী মুষ্টি আর উচ্ছ্বাস মনে করিয়ে দিয়েছে এ ম্যাচ শুধু 3 পয়েন্টই নয়, তার কাছে আরও বেশি কিছু। ম্যাচের 3 গোলের 3টাই হয়েছে প্রথমার্ধে। 14 আর 27 মিনিটে সিটির স্কোরার ইংলিশ লেফট ব্যাক নিকো ও রাইলি। যদিও ম্যাকপাইদের হয়ে 1 গোল শোধ করেছেন লুইস হল। তাতে অবশ্য হার এড়ানো যায়নি। এই জয়ে টপার আর্সেনালের সঙ্গে ব্যবধান 2-এ কমিয়ে আনল ম্যানচেস্টার সিটি, আর হারে নিউক্যাসেল নেমে গেল 10 নম্বরে। তানজিম মৈশিন, স্টার নিউজ। খেলা থামবে না, খবরও না, তবে আজকের মতো এতটুকুই।